পরিস্থিতি একটা মানুষকে কতটা চাপে ফেলতে পারে চলুন দেখে আসি। একটা মধ্যবিত্ত সাধারণ মুসলিম পরিবারের বউ ফারহানা পরিবারের জন্য বাড়তি রোজগারের আশায় একটা কল সেন্টারে চাকরি শুরু করে, অনেক আশা নিয়ে। উদ্দেশ্য পরিবারের অভাব দূর করবে। কিন্তু ফারহানা জানতই না এখানে লুকিয়ে রয়েছে তার জন্য এক ভয়াবহ চক্রান্ত। বদলে যায় ফারহানার জীবনের অনেক কিছু। একটা সাধারণ কল সেন্টারের আড়ালে সেখানে লুকিয়েছিল নিজের ইজ্জত বিক্রি করার সিস্টেম। আর এই সিস্টেমের কারণে পর্দাসীন সুন্দর সুশীলা ফারহানা তার হাজবেন্ড ও পরিবারের চোখ ফাঁকি দিয়ে এমন সব কাণ্ড করে যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়া যায় না। ফারহানার গল্পটা আমাদেরকে অনেক 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 কিছু শেখাবে। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা 2023 সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সাসপেন্স ড্রামা মুভি। মুভিটার নাম ফারহানা। কল সেন্টারে চাকরি করা একটা মেয়ের জীবনের সত্য ঘটনার উপর নির্মিত রহস্যমূলক মুভিটা। তাই চলুন স্পয়লার না দিয়ে সোজা মুভিটা শুরু করা যাক। তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আপনার ভালোবাসার প্রিয় এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। গল্পের শুরুতেই আমরা একটা মুসলিম পরিবারকে দেখি। সেই পরিবারে ফারহানা, তার স্বামী করিম আর তার 3টা ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে। ফারহানার শ্বশুর শাশুড়িও একসাথেই একই বাড়িতে থাকে। তাদের নিজেদের একটা ফ্যামিলি বিজনেস জুতার দোকান আছে। ফারহানার হাজবেন্ড করিম সেখানে তার বাবার সাথেই কাজ করে। করিম খুবই সাদামাটা একটা মানুষ, ভেতরে কোনো ধরনের প্যাচগোছ নেই। ফারহানাকে সব কাজে সে দারুণভাবে সাপোর্ট করে। তবে করিমের বাবা একটু বেশি স্ট্রিট টাইপের মানুষ। ইদানিং তাদের দোকানে বিক্রি কমে যাওয়ার কারণে সে খুবই বিরক্ত থাকে সব সময়। কারণ কোনো এক সময় তাদের এই দোকান ছিল এলাকার সবচেয়ে বেশি বিক্রি হওয়া দোকান। পুরো এলাকায় তাদের মতো জুতার দোকান একটাও ছিল না। এমনকি এই জুতার দোকান দিয়েই করিমের বাবা করিমের বাকি বোনদেরকে বিয়ে দিয়েছিল। আর এরপর ধীরে ধীরে শহরে নতুন স্টাইল, ফ্যাশন আর বড় বড় সব জুতার দোকান আসার কারণে তাদের ফ্যামিলি বিজনেসটা কিছুটা ভাটা পড়েছে। এমনকি বর্তমানে তাদের টানাটানি করেই নিজেদের সংসার চালাতে হয়। টাকা পয়সার অভাবের কারণে করিম তার ছেলে মেয়েদের স্কুলের খরচটাও ঠিকমতো চালাতে পারে না। ঘরের এই অবস্থায় ফারহানা কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। সে তার শ্বশুরের কাছে গিয়ে বলে, বাবা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বাইরে কোথাও একটা চাকরি করতে চাই, এতে ঘরের কিছুটা খরচ মিটবে। কিন্তু করিমের বাবা তার কথার কোনো গুরুত্ব দেয় না। সে পুরনো যুগের মানুষ, মন মানসিকতাও সেখানেই পড়ে আছে। ঘরের বউকে বাইরে বের হতে দেওয়া যাবে না। ফারহানাকে সে এমনিতেই খুব নজরদারিতে রাখে, তাকে তেমন একটা বাইরে বের হতে দেওয়া হয় না। পাশাপাশি ঘরের সবার কাছে বাটন ফোন অথবা স্মার্টফোন থাকলেও ফারহানার কাছে কোনো রকম ফোন নেই। কারণ তার শ্বশুর মনে করেন এই মোবাইল ফোন ঘরের বউকে নষ্ট করবে। ঘরে একটা ল্যান্ডলাইন আছে, সেখানে ফারহানার কোনো বান্ধবী অথবা তার কোনো আত্মীয় স্বজন অথবা তার কাছের কেউ যদি কল করে তাহলে সেটা আগে ঘরের অন্য কেউ চেক করে নেয়, তারপর ফারহানাকে দেওয়া হয়। এভাবেই কেটে যাচ্ছিল ফারহানার সাদামাটা জীবন। কিছুদিন পর করিম একদিন ফারহানাকে নিয়ে ফারহানার এক খ্রিস্টান বান্ধবীর বিয়েতে যায়। বিয়েতে প্রত্যেকের আলাদা আলাদা রঙিন পোশাক, আর তাদের এত আনন্দ করতে দেখে আফসানা আফসোস করে যদি সেও পারত সবার সাথে আনন্দ করতে। ঠিক তখনই তার সাথে তার ছোটবেলার এক বান্ধবীর দেখা হয়। তার সাথে কথাবার্তা হলে তার বান্ধবী তাকে নিজের কোম্পানির একটা কার্ড দিয়ে বলে, তুই তো লেখাপড়া ভালোই করেছিস, চাইলে আমাদের এই কোম্পানিতে একটা ইন্টারভিউ দিতে পারিস। সেদিনই বাড়ি ফেরার সময় ফারহানা করিমকে সেই কার্ডটা দেখিয়ে বলে আগামীকাল নাকি সেই কোম্পানিতে ইন্টারভিউ নেওয়া হবে। তবে করিম তাকে তেমন কিছুই বলে না। পরদিন সময় মতো করিম ফারহানাকে নিয়ে সেই কোম্পানির অফিসে হাজির হয়। করিম তাকে কথা দিয়েছে বাসায় তার বাবাকে সে বুঝিয়ে বলবে, সে যেন তার ইন্টারভিউ ভালো করে দেয়। কারণ সব দিক বিবেচনা করে করিমও বুঝতে পেরেছে যে ফারহানা যদি ভালো একটা জব করতে পারে তাহলে তাদের পরিবারের জন্য সেটা খুব ভালোই হবে। তারপর ফারহানা তার ইন্টারভিউ শেষ করে করিমের সাথে দেখা করে, তাকে জানায় তার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, সে সিলেক্টেড হয়েছে। এই কথা শুনে করিম পুরোপুরি খুশি হতে পারে না। বাইরে বাইরে সে নিজেকে খুবই সাপোর্টিভ দেখায়, কিন্তু ভেতরে সেও বিষয়টাকে ভালো মতো মেনে নিতে পারে না যে ফারহানা বাইরে যাওয়া আসা করুক, এভাবে চাকরি করুক। কিন্তু বাস্তবতা হচ্ছে তার কিছুই করার নেই, কারণ তার নিজেরও কোনো
কামাই রুজি নেই, বাচ্চাদের জন্য ভালো কিছু করতে হলে টাকা তো লাগবেই। তবে ফারহানা তার নতুন চাকরি নিয়ে খুব খুশি। সে নিজের জন্য সেদিন টুকটাক শপিং করে আর পরদিন নিজেকে সাজগোজ করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, যা দেখে ফারহানার শ্বশুর অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। বোঝাই যাচ্ছে তার চাকরি নেওয়াটা ঘরের কেউই ভালোভাবে নেয়নি। তারা চায় ঘরের বউ ঘরে থাকুক, যেটা প্রত্যেকটা ফ্যামিলির কথা। কিন্তু করিমের রিকোয়েস্টে কেউ তাকে কিছু বলে না। সেদিন করিম তার দোকান থেকে ফারহানার জন্য সুন্দর দেখে একজোড়া জুতোও নিয়ে আসে। সে নিজে তাকে জুতাটা পরিয়ে দেয় আর এসবে ফারহানা খুবই খুশি হয়। তারপর ঘটনা সোজা ফারহানার অফিসে চলে যায়। নতুন চাকরিতে কয়েকদিন তাদেরকে ট্রেনিং করতে হবে, কিভাবে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলবে, ক্লায়েন্ট প্রোডাক্ট কিনতে কিভাবে আগ্রহী হবে, এইসব বিষয়গুলো নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। যথারীতি ট্রেনিং শুরু হয়ে যায়। এরপর সব কিছু বোঝানো হলে ফারহানাকে তার সিট দেওয়া হয়। অফিসে যেহেতু সে আজ প্রথম, তাই ফারহানা কিছুই বুঝতে পারে না। সে বুঝতে পারে না মানুষের সাথে কিভাবে ফ্রেন্ডলি কথা বলতে হবে, কারণ বিয়ের পর বেশিরভাগ সময় সে তার ঘরেই ছিল, যেখানে বাইরের পরিচিত মানুষদের সাথে কথা বলার জন্য তাকে পারমিশন নিতে হতো। সেখানে আজ তাকে সকল অপরিচিত মানুষদেরকে মানাতে হবে। যেহেতু সে খুবই সুশীল পরিবার থেকে বিলং করে, তাই তার কথাবার্তা আর বলার ধরন তার প্রথম কাস্টমারেরই খুব পছন্দ হয়। ফারহানাকে সেখানে তাদের কোম্পানির একটা বিশেষ ক্রেডিট কার্ড বিক্রি করার কথা বলা হয়েছিল, আর সেখানে প্রথমবার এসে খুব ভালোভাবে পারফরমেন্স করে। ধীরে ধীরে দিনগুলো যেতে থাকে আর ফারহানার মধ্যে সেই কাজের দক্ষতা, মানুষের সাথে কথা বলার এক্সপিরিয়েন্স সব কিছুই বাড়তে থাকে। আগে যেখানে তার মুখে সবসময় একটা আচ্ছন্নতার ছায়া পড়ে থাকতো, সেখানে এখন সবসময় হাসি লেগে থাকে। কিছুদিন পর যেতেই ফারহানার স্যালারি 30,000 রুপিতে গিয়ে পৌঁছায়। তাই তাদের সংসারে খরচ করতে একটু সুবিধা হয়। বাচ্চাদের খরচা চালিয়েও ফারহানা পরিবারের জন্য প্রায় সব সমস্যার সমাধান করতে পারছে, যার জন্য তার ভেতরে আগের তুলনায় আলাদা একটা আত্মবিশ্বাস তৈরি হয়। তাছাড়াও তার কাজই হলো বিভিন্ন অপরিচিত কাস্টমারদের সাথে কথা বলে তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করা। তাই প্রতিদিন ভিন্ন ভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে ফারহানার একটা আলাদা পরিবর্তন চলে আসে। সে সবার সাথে এখন কনফিডেন্টলি কথা বলতে পারে। 6 মাস পার হয়ে যায়। ফারহানা এখন খুব ভালোভাবেই তার চাকরিটা করছে, কিন্তু একদিন হঠাৎ সে খেয়াল করে তাদের অফিসের সেশন বিতে যারা কাজ করে তাদের লাইফস্টাইলটা সম্পূর্ণ আলাদা। তারা ভালো মানের গাড়িতে করে আসে, এমনকি তাদের হাতে দামি স্মার্টফোন, দামি ওয়াচ। বোঝা যায় যারা সেকশন বিতে কাজ করে তাদের স্যালারি অনেক বেশি। তাই সেদিন ফারহানা তার বান্ধবী নায়ার কাছে এই সম্পর্কে জিজ্ঞাসা করে। তবে নায়া তাকে এই বিষয়ে তেমন কিচ্ছু বলতে চায় না, এড়িয়ে যায়। বলে, তুই যেখানে আছিস সেটাই তোর জন্য ভালো জায়গা, সেকশন বি এর কাজ তোর জন্য নয়। আসলে ফারহানার বান্ধবী নায়াও সেকশন বিতেই কাজ করে, কিন্তু কখনোই ফারহানাকে সেই কাজ সম্পর্কে কিছুই জানায়নি। ফারহানা ভেবেছে হয়তোবা সেখানে প্রমোশনের মাধ্যমে যেতে হবে, কিন্তু কথায় কথায় সে জানতে পারে যে না, ওখানকার কাজই নাকি একটু ভিন্ন রকম, সবাই সেটা করতে পারে না। তারপর এভাবে আরও কিছুদিন চলে যায়। কিছুদিন পর হঠাৎ ফারহানার ছোট মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। অনেকদিন ধরে জ্বর ঠান্ডা লেগেই ছিল, আর আজকে তার শ্বাসকষ্ট শুরু হয়, যার কারণে রাতের বেলায় তাড়াহুড়ো করে ফারহানা করিমকে নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। আর চেক আপ শেষ হলে তাদেরকে জানানো হয় তাদের বাচ্চার নাকি ফুসফুসে বড় একটা সমস্যা হয়েছে, আর্জেন্ট অপারেশন করতে হবে, কারণ তারা অনেক দেরি করে ফেলেছে। মেয়ের সমস্যা এতদিন হয়েছে কিন্তু তারা কেন ডাক্তার দেখায়নি, এখন অপারেশন ছাড়া কোনো উপায় নেই। তাই কোনো কথা না বলে দুজনেই অপারেশনের জন্য সম্মতি দেয়। পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজনদের থেকে অনেকগুলো টাকা ধার করে দুজনে হসপিটালের বিল এবং অপারেশনের টাকা পরিশোধ করে। অপারেশনের পর তাদের বাচ্চাটা সুস্থ হয়ে গেলেও তারা এখন প্রায় 4 লক্ষ টাকা ঋণের মধ্যে পড়ে যায়। যে করেই হোক সেই টাকা তাদেরকে খুব অল্প দিনের মধ্যেই শোধ করতে হবে। তাই রেগুলার ডিউটির পাশাপাশি একদিন ফারহানা তার বান্ধবী নায়াকে সেই সব কথাগুলো খুলে বলে যে তাদের পরিস্থিতি এখন খুবই খারাপ, তার বেশি টাকার প্রয়োজন। তাছাড়াও অফিসে ফারহানার সেকশনে যারা রয়েছে তাদের সবার থেকে ভালো পারফরমেন্স সে করছে, তাই সেকশন বিতে কাজ করতে তার কোনো অসুবিধা হবে না। সে তাকে এটাই বোঝাইতে শুরু করে তার এখন বেশি স্যালারি প্রয়োজন। তাই এখন কোনো উপায় না দেখে নায়া ফারহানাকে নিয়ে তার বসের সাথে কথা বলতে যায়। সেখানে বসও দেখে ফারহানার কাজের দক্ষতা খুবই ভালো, তবুও এখানে তাকে 1 সপ্তাহের জন্য ট্রায়াল দিতে হবে। নায়াকে সে ভালো মতো বুঝিয়ে দেয় যেন এই 1 সপ্তাহ ফারহানাকে সে সব কিছু শিখিয়ে নেয়। তারপর থেকে তার সেকশন বিতে কাজ শুরু হবে। তারপর একদিন নায়া ফারহানাকে সেকশন বিতে নিয়ে যায়। সেখানে তাকে তার পাশে বসে সব কিছু বোঝাতে শুরু করে, জানায় যে কাজটা তোমার আগের কাজের মতো নয়। আগে যেখানে তুমি একমাত্র প্রোডাক্ট সেল করার জন্য কথা বলতে, এখানে তোমার কাজ হবে শুধুমাত্র কথা বিক্রি করা। এটা একটা অনলাইন কল সার্ভিস, যেখানে পুরো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ছেলে তোমার সাথে কথা বলতে আসবে। আর এখানে তোমার কাজই হলো তোমার কাস্টমারদেরকে গুড ফিল করানো। তোমার কাস্টমার যেন তোমার সাথে কথা বলে আনন্দ ফিল করে, আর তারা স্যাটিসফাইড হলেই
তোমার ভালো হবে। আর তোমার সাথে যেন কথা বলে কন্টিনিউ করে, তারা প্রত্যেকবার তোমাকেই বেছে নেয়, সেই চেষ্টা করতে হবে তোমাকে। মোট কথা হলো এখানে সার্ভিসটা তাদের কোম্পানির একটা পেইড সার্ভিস। বিভিন্ন রকম প্রেমে স্যাকা খাওয়া ছেলেরা অথবা ডিপ্রেস কোনো ব্যক্তিরাই শুধুমাত্র একটা মেয়ের সাথে কথা বলে সময় কাটাতে চায়, সেই জন্য এই সার্ভিসটা চালু করা হয়েছে। আর এমপ্লয়ি যতক্ষণ তার কাস্টমারকে আটকে রাখতে পারবে তত বেশি তার স্যালারি হবে। আর এখানকার কিছু কঠিন নিয়ম রয়েছে যেগুলো ভঙ্গ করলে তাকে জবাবদিহি করতে হবে। তার মধ্যে সবথেকে কড়া নিয়ম হলো, কাস্টমার যেই হোক না কেন, তার সাথে যতই ঘনিষ্ঠতা হোক না কেন, এমপ্লয়ি নিজের পরিচয়, নিজের নাম থেকে শুরু করে তার পার্সোনাল কোনো বিষয় তার সাথে শেয়ার করতে পারবে না, জাস্ট তার সাথে কথা বলতে পারবে। আর এখানে প্রত্যেকটা এমপ্লয়ি কার সাথে কি কথা বলছে সেই সব কিছু নজরদারি করার জন্য বিবেক নামের এই ছেলেটা সবসময় রেকর্ডেড কল, এমনকি লাইভ কল শুনতে থাকে। এরপর সব কিছু বুঝিয়ে নায়া ফারহানাকে একটা কাস্টমারের কল ধরিয়ে দেয়, যেখানে প্রথম সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কাস্টমার ফারহানাকে এমন সব কথা বলতে শুরু করে যেগুলো সে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারেনি। রীতিমতো সেই কাস্টমার তাকে অশ্লীল কথাবার্তা বলতে শুরু করে, এমনকি সে ফারহানাকে উদ্দেশ্য করে তার শরীরের প্রাইভেট বিষয়গুলো নিয়েও তাকে বলতে শুরু করে। তার সাথে সে ইন্টিমেট হবে, তাকে নিজের বাড়িতে ডেকে এনে ভোগ করবে, এই ধরনের কথাবার্তা, এমনকি গালিগালাজও করে সেই কাস্টমার তাকে। এর চেয়েও বেশি জঘন্য এমন কিছু কথা বলে যা শুনে ফারহানার রীতিমতো বমি আসতে শুরু করে। মূলত এই কারণেই একদম শুরু থেকেই নায়া তাকে বুঝিয়েছিল যে সেকশন বি তার জন্য নয়, ওই কাজ সবাই করতে পারে না। কিন্তু ফারহানা তখন কিছু না বুঝলেও এখন ঠিকই বুঝতে পারছে। মূলত ফারহানার কপাল খারাপ ছিল, প্রথম টেস্ট করার জন্য যে কলটা তাকে দেওয়া হয়েছে সেই কলটা একটা খারাপ লোকের পড়েছে। সবসময় মানুষগুলো খারাপ হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই সাপোর্টিভ হয়, ভালো কথাই বলে, কিন্তু মাঝে মাঝে এদেরকে ফেস করতে হয়। সেদিন মেট্রোতে করে বাড়ি ফেরার সময় ফারহানা যখন সেখানকার প্রত্যেকটা পুরুষদের দিকে তাকায়, তার মনে হতে শুরু করে এরা প্রত্যেকেই যেন তাকে সেই বাজে দৃষ্টিতেই দেখছে। কিন্তু কি আর করার, সে চাইলেও আগের চাকরিতে ফিরে যেতে পারবে না, কারণ তাদের মাথায় এখন অনেক বড় একটা ঋণের বোঝা। যে করে হোক তাকে এই চাকরিটা করতেই হবে। বাসায় করিম তার চেহারা দেখে বুঝতে পারে হয়তো আজকে খারাপ কিছু হয়েছে ফারহানার সঙ্গে। করিম তাকে জিজ্ঞাসা করে, তাই ফারহানা তাকে পুরো ঘটনা খুলে না বললেও এতটুকু বোঝায় যে আজকে নাকি অফিসে এক কাস্টমার তার সাথে খুবই খারাপভাবে কথা বলেছে, যা শুনে করিম তাকে সান্ত্বনা দেয়, এগুলো নিয়ে মন খারাপ করো না, সেটা তোমার কাজেরই অংশ। এই যে আমাকেই দেখো, দোকানে গেলে প্রতিদিন এমন অনেক কাস্টমার পড়ে যারা শুধু আমাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে চলে যায়, কিন্তু মনে রাখতে হবে তখন আমি শুধু দোকানদার, আর এই ক্ষেত্রে তুমি শুধু একজন এমপ্লয়ি, তাই তাদেরকে কিছু বলতে পারবে না। চাকরির খাতিরে যদি কাস্টমারদের কথা শুনতে হয় সেটা সমস্যা নেই, কিন্তু যদি কেউ চাকরির বাইরে তোমাকে খারাপ কিছু বলে তাহলে অবশ্যই তার প্রতিবাদ করবে। মূলত করিম মনে করেছে হয়তোবা প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে কোনো কাস্টমার দামাদামি নিয়ে কিছু বলেছে, তবে করিম তো এটা জানে না যে কি পরিমাণ জঘন্য কথাবার্তার মুখোমুখি হয়েছে আজকে ফারহানাও বিষয়টা তাদের সাথে শেয়ার করে না, কারণ তাদের পরিবার যদি জানতে পারে যে সে এমন কাজ করছে টাকা কামানোর জন্য, তাহলে তারা তার উপর খুব রেগে যাবে, এমনকি তাকে কাজ থেকে টেনে হিঁচড়ে বাড়ি নিয়ে আসবে। নিজের পরিবারের কথা ভেবে ফারহানা সবকিছু সহ্য করতে রাজি হয়। পরদিন অফিসে গিয়ে সে নায়ার কাছে জিজ্ঞাসা করে, এই মানুষগুলো এখানে কল দিয়ে এরকম বাজে কথা কেন বলে? তখন নায়া তাকে বোঝায় আসলে দুর্ভাগ্যক্রমে তার কপালে প্রথম কলটাই এমন পড়েছে। এটা ঠিক যে এখানে যে কয়টা কল আসে তার বেশিরভাগ কলই কিছুটা অশ্লীল থাকবে, তাদের সাথে কিছুটা অশ্লীল কথাবার্তাই বলতে হবে, কিন্তু সব মানুষ এখানে খারাপ হয় না। তাই নিজের সব কিছু সাইডে রেখে ফারহানা তার কাজে লেগে পড়ে। একের পর এক সে অনেকগুলো মানুষের সাথে কথা বলে, যে মানুষগুলোর সাথে তার অনেকটাই পার্সোনাল এবং ক্লোজ কথাবার্তা বলতে হয়। তবে বিষয়গুলোর সাথে সে ধীরে ধীরে মানিয়ে নেয়। তাদের অফিসে সোফিয়া নামের একটা মেয়ে আছে, সেই মেয়েটা তাদের সবার থেকে হাই প্রোফাইল চলাফেরা করে, কারণ অফিসে কাস্টমারদের সাথে অনেকক্ষণ কথা বলার রেকর্ড আছে তার। মাস শেষে 5 থেকে 6 লাখ টাকা স্যালারি পর্যন্ত পায় সে। ফারহানা তাকেও নোটিস করে, বোঝার চেষ্টা করে কিভাবে কথা বললে কাস্টমার ধরে রাখা যাবে। ঠিক এভাবেই আরও একটা সপ্তাহ পার হয়ে যায়। তবে আজকে হঠাৎ ফারহানা একটা ব্যতিক্রম কল পায়। লোকটা তার সাথে কোনো প্রকার অশ্লীল কথাবার্তা অথবা খারাপ কিছুই বলে না, তাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে শুরু করে। সেখানে তাদের খুব সুন্দর কথাবার্তা হয়। আর এতদিন পর এমন একটা কাস্টমার পেয়ে ফারহানা নিজেও খুশি হয়। তাই সেখানে নিয়ম অনুযায়ী সে নিজের নকল নাম জানায়। ফারহানা নিজের নাম ঈশা বলে পরিচয় দেয়, আর অপরদিকে যে ব্যক্তিটা তার সাথে কথা বলছে তার নাম হলো আকাশ। আর সেখান থেকে তাদের রেগুলার কথাবার্তা শুরু হয়। আকাশ নামের তার এই কাস্টমার সেদিন থেকে রেগুলার কল দিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। আর কাস্টমারদের সাথে দীর্ঘ সময় কথা বলায় ফারহানার র্যাঙ্ক দিন দিন বাড়তে থাকে। আরও 1 সপ্তাহ এভাবেই কেটে যায়।
তবে আজকে 7 দিনের মাথায় সেই আকাশ কিভাবে যেন জেনে গিয়েছে ফারহানা একটা মুসলিম ফ্যামিলি থেকে বিলং করে। যে কথাটা জানতে পেরে প্রথম ফারহানা খুবই ভয় পেয়ে যায়, কিন্তু পরে আবার স্বাভাবিক হয়। এতদিনের কথাবার্তায় আকাশের সাথে ফারহানার ভালোই বোঝাপড়া তৈরি হয়েছে, তাই এতটুকু জানতে পারলে তার কোনো সমস্যা হবে না এই চিন্তাভাবনা নিয়ে ফারহানা তার সাথে আবারও রেগুলার কথা বলা শুরু করে। আর কথা বলতে গেলে তাদের মধ্যে কোনো বাজে কথা নয়, বরং বন্ধুর মতো হেলদি কথাবার্তাই হতে শুরু করে। আর এই বিষয়টাই সেখানে নজরদারিতে থাকা বিবেকের চোখে পড়ে যায়, কারণ নিয়ম অনুযায়ী কেউ নিজের পার্সোনাল কোনো বিষয় ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবে না। তবুও সে কাউকে কিছু বলে না, মনে করে এটুকু জানাতে সমস্যা হবে না। তাছাড়া ফারহানার সাথে আকাশ নামের লোকটার কথাবার্তায় বিবেকের কাছে ভালোই ইন্টারেস্টিং মনে হচ্ছে। এভাবেই তাদের কথা বলা ঘনিষ্ঠতা আরও বাড়তে শুরু করে। আকাশ জানায়, এখন তো রমজান চলছে, সময় বের করে কথা বলেন কিভাবে? তখন ফারহানা তাকে মনে করিয়ে দেয়, এটা তো আমার কাজ, ক্লায়েন্টের সাথে কথা বলা। তবে ফারহানা ধীরে ধীরে তাকে ক্লায়েন্ট নয়, নিজের বন্ধুর মতো ভাবতে শুরু করে। আকাশ জানায় ফারহানাকে সে একটা গিফট পাঠাবে, তাই তার ঠিকানা চায়। কিন্তু ফারহানা ঠান্ডা মাথায় তাকে এই বলে যে আমার ঠিকানাও জানার প্রয়োজন নেই, আর আমাকে এই গিফট দেওয়ার প্রয়োজন নেই, বরং আমার বদলে কোনো ভিখিরিকে একবেলা খাওয়ার ব্যবস্থা করে দিন, তাতেই আমি খুশি হব। সেদিন কথা শেষ করে ফারহানা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তখন রাস্তার এক ভিখারির পাশে সে ঈশা নামের একটা পার্সেল দেখতে পায়। আর তখনই তার মনে পড়ে যায়, সে তো আকাশকে নিজের নাম ঈশা বলে পরিচয় দিয়েছিল, সে আবার তার পিছু করছে না তো? কোনোভাবে সে কি তার আসল পরিচয় জানতে পেরেছে? তবে ফারহানা আশেপাশে তাকিয়ে যখন কিছুই দেখতে পায় না, তখন বিষয়টাকে ইগনোর করে। ভিখিরিকে জিজ্ঞাসা করে, এটা আপনাকে কে দিয়েছে? ভিখিরি বলে, এটা নাকি ঈশা নামের এক মেয়েকে এক লোক দিতে বলেছে। আপনি কি সেই? এটা শুনে ফারহানা সেই গিফট নিয়ে বাসায় চলে যায়। এনে দেখে তার ভিতরে সুন্দর একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেটা তার খুব পছন্দ হয়ে যায়। তারপর দিন ফারহানা সময় মতো অফিসে গিয়ে আকাশের কলের জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু আজকে তার কোনো কল আসে না। সেদিন চলে গিয়ে পরের দিন আসে, সেদিনও আকাশের কোনো কল নেই। এতে করে ফারহানা এতটাই বিরক্ত হয় যে অন্য সব ক্লায়েন্টের কল সে কেটে দিতে শুরু করে। এভাবে এক এক করে 4 দিন পার হয়ে যায়। এখন পর্যন্ত আকাশের কোনো কল আসে না, তাই এবার সে ধৈর্য ধরতে না পেরে তার কলিগ সোফিয়াকে নিয়ে একটা মোবাইল কিনতে যায়। আর মোবাইলটা কেনার পর ফারহানা নিজের আধার কার্ড সোফিয়াকে দিয়ে বলে, আমার জন্য একটা সিম কার্ড উঠিয়ে দিয়ে তো, আমি পারি না তো এসব। এরপর ফারহানা আরও কয়েকদিন তাকে কল করে, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কারণ এতদিনে আকাশের সাথে তার ভালো একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়েছে, তবুও কোনো লাভ হয় না। আর ফাইনালি 10 দিনের মাথায় আজকে আকাশ ফারহানাকে কল করে। ফারহানা তো একদম রেগে ওঠে, কোথায় ছিলেন এতদিন? সে জানায় তার মোবাইলটা নাকি হারিয়ে গিয়েছিল, এই জন্য এতদিন কল করতে পারেনি। কিন্তু ফারহানা এতদিনে এটা বুঝতে পারেনি যে এই সব কিছু তার উপর বেশ ভালোই প্রভাব ফেলতে শুরু করেছে। তাই কোনো কিছু চিন্তা না করেই ফারহানা তাকে নিজের বন্ধু মনে করে তার সাথে দেখা করতে চায়, বলে আমি আপনার সাথে দেখা করতে চাই। দেখলেন তো বাইরে বের হলে একটা মেয়ে কতটা সাহসী হয়ে যেতে পারে। সে কার সাথে দেখা করবে, লোকটা ভালো না খারাপ, এত কিছু শুধুমাত্র ফোনে কথা বলেই সে আন্দাজ করে নিয়েছে। আকাশ তাকে জানায়, তাহলে 5 দিন পর ঈদ আসছে, সেদিন সন্ধ্যার সময় আপনি আমার সাথে দেখা করবেন, আমি পরে আপনাকে লোকেশন পাঠিয়ে দিব। এই ঘটনার পর ফারহানা তাকে বিশ্বাস করতে শুরু করে। তবে বিষয়গুলো তাদের কোম্পানির নিয়মের বাইরে ছিল, পার্সোনালি দেখা করা বা এই টাইপের বিষয়গুলো নিয়মের বাইরে, যার কারণে বিষয়টা জানতে পেরে নজরদারিতে থাকা বিবেক তার বসকে বিষয়টা জানাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সে থেমে যায়। সে তার বসকে কিছু বলে না, ফারহানা নিয়ম ভঙ্গ করেছে সেটাও সে জানায় না, কারণ সে জানতে চায় যে এই আকাশ ছেলেটা আসলে কে, অথবা কেমন দেখতে। এতদিন ফারহানার সাথে তার প্রত্যেকটা কথা সে শুনেছে, তাই বিষয়টাতে তার নিজেরও একটা কৌতূহল তৈরি হয়েছে। এরপর চলে আসে ঈদের দিন। সেদিন ঘরের সব রান্নাবান্না শেষ করে সবার সাথে সময় কাটিয়ে সবাই যখন বাইরে ঘুরতে যাবে, তখন ফারহানা তাদেরকে বলে যে তার নাকি শরীর খারাপ। এই বলে সে বাসায় থেকে যায়। আর সবাই যখন ঘর থেকে বের হয় তাদের আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য, তখন ফারহানা ঘরে তালা দিয়ে আকাশের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। সে বের হওয়ার সময় নিজের সাথে করে আকাশের জন্য বিরিয়ানি নিয়ে আসে। মানে তাদের কথাবার্তায় তাদের সম্পর্কটা কোথায় চলে গেছে একবার চিন্তা করুন। কিন্তু রাস্তায় একটা দোকানে তখন করিম তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, সেখানে ফারহানাকে সে দেখে ফেলে। কিছুক্ষণের মধ্যেই ফারহানা মেট্রো স্টেশনে পৌঁছে যায়। এই মেট্রো স্টেশনেই আকাশ ফারহানাকে দেখা করতে বলেছিল, আর তার পেছনে পেছনে করিম বিষয়টা জানতে এসেছে যে তার বউ কার সাথে দেখা করতে বের হলো। সেখানে ফারহানার অফিসের বিবেক নামের ছেলেটাও চলে এসেছে, কারণ সেও জানতে চায় আকাশ ছেলেটা আসলে কে। সেখানে ফারহানা যখন আকাশের জন্য অপেক্ষা করছিল, তখন তার মোবাইলে তার বান্ধবী নায়ার কল আসে। আর ফারহানা জানতে পারে যে তাদের কলিগ সেই সোফিয়া নাকি মার্ডার হয়েছে।
সে জানায় সোফিয়া জানতো না যে সে একটা ক্রিমিনালের সাথে কথা বলছে। এতদিন ধরে সেই ক্রিমিনালের সাথে সে কথা বলেছে। আর অফিস থেকে কথা বলতে বলতে নাকি সোফিয়া ওই ক্রিমিনালের সাথে পার্সোনালি দেখা করতেও গেছিল, কিন্তু সেখানে লোকটা তার 4-5টা বন্ধুকে নিয়ে একসাথে সোফিয়াকে জোর জবরদস্তি ভোগ করে আর তাকে ওখানেই মার্ডার করে পালিয়ে যায়। যা শুনে ফারহানার ভেতরে ভয় ঢুকে যায়। সে তার হাতে থাকা বিরিয়ানির প্যাকেটটা ওখানে রেখে তাড়াতাড়ি তার বাড়ির দিকে রওনা হয়, কারণ সেও তো এভাবেই অপরিচিত একজনের সাথে দেখা করতে এসেছে। আর দূর থেকে এইসব দেখে তার হাজব্যান্ড করিম আর বিবেক কিছুই বুঝতে পারে না। সেখান থেকে আসার পর রাতের বেলা ফারহানার বাসায় পুলিশ এসে হাজির হয়, জানায় ফারহানার কলিগ সোফিয়ার মার্ডার হয়েছে আর তার পার্স থেকে নাকি ফারহানার আধার কার্ড পাওয়া গেছে। তাই ফারহানাকে তারা জিজ্ঞাসাবাদ করতে এসেছে। ফারহানা তাদেরকে জানায় যে এই কার্ড সে অনেকদিন আগেই সোফিয়াকে দিয়েছিল, তার জন্য একটা সিম কার্ড উঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু ঘরের প্রত্যেকে বিষয়গুলোতে খুবই অবাক হয়। ঘরের বউ আসলে কি করছে না করছে তারা কিচ্ছু বুঝতে পারছে না। এবারের মতো পুলিশ তার কাছে টুকটাক জিজ্ঞাসাবাদ করে চলে যায়। কিন্তু এই ঘটনার পর তারা জানতে পারে যে আজকে ফারহানা কার সাথে যেন দেখা করতে বেরিয়েছিল। এমনকি সে যে এতদিন ধরে নিজের কাছে একটা স্মার্টফোন লুকিয়ে রেখেছে সেটাও ধরা পড়ে যায়। তাই ফারহানা শ্বশুর তার উপর প্রচণ্ডভাবে রেগে যায়। তাই পরদিন ফারহানা তার বান্ধবীর কাছে কল করে সে জব ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু করিম তাকে বোঝায় তোমার এই জবটা কিছুদিন পর ছাড়লে ভালো হবে। এখন জব ছেড়ে দিলে পুলিশ তোমার উপর সন্দেহ করবে, আর তাছাড়াও আমাদের ঋণ এখনো শোধ হয়নি। তাই আমি তোমার উপর বিশ্বাস রাখছি, আশা করি এই বিশ্বাস তুমি ভাঙবে না। সেদিন করিম তাকে নিজে অফিসে দিয়ে আসে। অফিসে সবাইকে বারবার বলা হচ্ছিল তারা যেন এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলে, না হলে তাদের অবস্থাও সোফিয়ার মতোই হতে পারে। আর এই সব ঘটনা ফারহানার ভেতরে সত্যি সত্যি একটা ভয় ঢুকিয়ে দেয়। তাই ফারহানা রেগুলার কাজে মনোযোগী হয়। এরপর আবারও আকাশ তাকে কল করে। সেখানে ফারহানা এবার তার সাথে বন্ধুর মতো নয়, বরং কিছুটা এড়িয়ে গিয়ে কথা বলতে শুরু করে। আকাশ তাকে বলে তুমি সেদিন দেখা করতে আসলে না কেন? এই কথা শুনে ফারহানা ভয় পেয়ে যায় আর তাকে খুবই রুডলি বলে দেয়, দেখো দেখো সামনের দিনগুলোতে কখনোই দেখা করার কথা বলবে না, আমরা কখনোই দেখা করতে পারবো না। এমনকি কড়াভাবে তাকে দ্বিতীয়বার ফোন করতেও নিষেধ করে দেয়। তাই আকাশ ফোনটা কেটে দেয়। এরপর কয়েকদিন পার হয়ে যায়। এই সব কিছু তার বান্ধবী নায়া জানতে পেরে তাকে জানায় এত প্যানিক হওয়ার কিছুই নেই, ও জাস্ট একটা কাস্টমার, তাই পরের বার কল করলে ভালো মতো বুঝিয়ে দেবে তাতেই হবে। ঠিক এই কথাগুলো বলতে বলতে আবারও আকাশের কল আসে। আকাশকে এবার ফারহানা কিছু বলতেই যাবে, তার আগেই আকাশ খুবই অদ্ভুতভাবে তার সাথে কথা বলতে শুরু করে। ফারহানাকে সে রীতিমতো হুমকি দিতে শুরু করে, তুই যদি আমাকে কিছু না বলিস তাহলে আমি কি তোর খোঁজ নিতে পারবো না? তোর আসল নাম ফারহানা তাই না? তুই শহরের লখনউ এরিয়াতে থাকিস, তোর বাড়ি কোথাও সেটাও আমি জানি। তুই শুধু অপেক্ষা কর, দেখিস তোর সাথে আমি কি কি করি। তার কথা হলো সে তাকে ওই পর্যন্ত ডিস্টার্ব করবে যতদিন না পর্যন্ত ফারহানা নিজে তার সঙ্গে দেখা করতে আসবে, কারণ ফারহানার সাথে সে শারীরিক সম্পর্ক করতে চায়। সেই জন্য তাকে সে প্রতিদিন কল করত আর সেই জন্যই তার সাথে দেখা করতে বলেছিল। আর এই কথা শুনে ফারহানা সত্যি সত্যি আতঙ্কিত হয়ে যায়। ফারহানা যখন বাড়ি যাচ্ছিল তখনও তার মনে হয় হয়তোবা কেউ তার পিছু করছে। এমনকি বাসায় যাওয়ার পর রাতের বেলা ফারহানা নামে একটা গিফট আসে। করিম বুঝতে পারে না এই গিফটটা কোথা থেকে আসলো। পরদিন অফিসে গেলে আবারও আকাশ তাকে কল করে বলে, তো সমস্ত কল রেকর্ডিং আমার কাছে আছে, তুই কেমন ফ্যামিলি থেকে বিলং করিস সেটা আমি জানি। যদি আমার সাথে এত মিষ্টি মিষ্টি কথা, আমার সাথে দেখা করতে আসা, এই সব কিছু তোর পরিবারকে আমি জানিয়ে দেই তাহলে কেমন হয়? সেদিনও বাসায় ফেরার সময় ফারহানার মনের ভেতর একটাই ভয়, কেউ মনে হয় তার পিছু করছে। আর সেটা শুধু ভয় নয়, বাস্তবেও হচ্ছে। একটা কালো শার্ট পরা লোক অনেক আগে থেকেই তার পিছু করা শুরু করেছিল, কিন্তু আজকে ফাইনালি ফারহানা তার চেহারা দেখতে পায়। এটা অন্য কেউ নয়, তার হাজব্যান্ড করিম। তাই বাসায় যাওয়ার পর ফারহানা করিমের উপর খুব বিরক্ত হয়, কারণ সে সত্যিই অনেক ভয় পেয়ে গেছিল। তার উপর যদি করিমের সন্দেহ হয়েই থাকে তাহলে সে কেন তাকে চাকরি করতে দিয়েছিল? তখন করিম তাকে বোঝায় সে তাকে সন্দেহ করছে না, বরং ইদানিং সব কিছু আন্দাজ করে সে বুঝতে পেরেছিল ফারহানা কোনো না কোনো বিষয় নিয়ে খুব ঝামেলায় পড়ে আছে, তাই সে তার পিছু করেছে। কেউ তার ক্ষতি করতে চায় কিনা এই কথা শুনে ফারহানারও তার উপর রাগ ভেঙে যায়। পরের দিন থেকে করিম নিজে ফারহানাকে তার অফিসে দিয়ে আসতো আর কাজ শেষ হলে তাকে নিজে গিয়ে নিয়ে আসতো। আসলে ফারহানা পুলিশের কাছে কমপ্লেন করতে পারছে না, কারণ এতে করে তার হাজব্যান্ড এবং পরিবার সব কিছু জেনে যাবে। এমনকি পুরো এলাকায় তাদের পরিবারের নামে একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে। তবে প্রতিদিন যেহেতু আকাশ নামে সেই লোকটা ফারহানাকে ডিস্টার্ব করছিল, তাই সেখানে অফিসে নজরদারিতে থাকা বিবেক ছেলেটা ফারহানার বিষয়টা বুঝতে পারে। সে ফারহানার সিস্টেমটা পরিবর্তন করে দেয় আর সেই নাম্বারটা ব্লক করে দেয় ফারহানার ডেস্ক থেকে, যার কারণে এই সব বিষয় মিলিয়ে আকাশ একদম ফুলে ফেঁপে উঠতে থাকে, কারণ ফারহানাও তার সিম কার্ড পরিবর্তন করে ফেলেছে। সেই জন্য তাকে কল দেওয়ার কোনো উপায় নেই। কিন্তু একদিন করিম ফারহানাকে অফিসে নামিয়ে দিয়ে যখন ফিরছিল
তখন কেউ একজন করিমের বাইকে তার গাড়ি দিয়ে ধাক্কা মারে, আর তারপরে ফারহানার মোবাইলে করিমের নাম্বার থেকে কল আসে। কলটা আকাশই করেছে। এখানেই আমরা বুঝতে পারি কোনো এক সাইকো তার পিছু পড়েছে। সেই সাইকো বলে, তোর হাজব্যান্ডকে যতটুকু শাস্তি দেওয়ার দিয়েছি, এখন হসপিটালে গিয়ে তার খোঁজ নে। তবে তুই যদি নিজ থেকে আমার সাথে দেখা করতে না আসিস, আমার সাথে রাত না কাটাস, তাহলে সামনে আরও ভয়ানক কিছু হতে পারে। এবার ফারহানা তাকে হুমকি দেয় যে এবার কিন্তু আমি পুলিশের কাছে যাব। তখন সেই সাইকো জানায়, তোর যা মনে চায় কর, কিন্তু মনে রাখবি পুলিশও আমাকে খুঁজে বের করতে পারবে না। তাই এবার ফারহানা সিদ্ধান্ত নেয় সে আকাশকে খুঁজে বের করবে, আর সম্পূর্ণটাই গোপনে করবে। কারণ আকাশ যদি কিছু জানতে পারে তাহলে সে তার ফ্যামিলির ক্ষতি করার চেষ্টা করবে। তারপর সে কি চায় সেটা জানতে হবে। তার মাথায় আসে সেই গিফট পাওয়া মিউজিক বক্সটা। সেটা লেবেল দেখে সে প্রথমে সেই দোকানে যায় যেখান থেকে গিফট কেনা হয়েছিল। কারণ ফারহানা বুঝতে পেরেছে লোকটা এই সব ক্ষেত্রে তেমন দক্ষ নয়, নাহলে এমন সব কিছু রেখে দেবে কেন। ওখান থেকে ওই প্রোডাক্টের ইনফরমেশন লিস্টে গিয়ে তারা আকাশের ক্রেডিট কার্ড ডিটেলস জানতে পারে। আর তারা জানতে পারে তার নাম আসলে আকাশ নয়, তার নাম হচ্ছে ট্যালেন্ট। আমি গল্পের সুবিধার্থে তাকে আকাশ বলেই ডাকবো, ঠিক আছে? তারা জানতে পারে ব্যাংকের এই অ্যাকাউন্টটা আসলে ফারহানাদের অফিসের পাশে থাকা ব্যাংকের। তাই ফারহানা তার বান্ধবীকে নিয়ে সেই ব্যাংকে খোঁজ নিতে যায়। আর পাশের কোম্পানিতে চাকরির সুবাদে এখানে তারা পরিচিত একজনের সাথে কথা বলে সেই অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস জানতে পারে। এমনকি এও জানতে পারে অ্যাকাউন্ট হোল্ডার নাকি বর্তমানে শহরের একটা শপিং মলে বিল পে করছে। তাই ফারহানা তার বান্ধবীকে নিয়ে সেই শপিং মলে চলে যায়। সে এবার তার মোবাইল থেকে আকাশকে কল করে এবং সব দিকে নজর রাখতে শুরু করে। একসময় সব বিষয়গুলো লক্ষ্য করে ফারহানা খুঁজে পায় যে লোকটা আসলে কে। কিন্তু আকাশ এখনও ফারহানাকে দেখেনি, তাই ফারহানা তার পিছু করতে শুরু করে। একসময় আকাশ যখন তার মোবাইলটা সাইডে রেখে খাবার অর্ডার করে, তখন এই সুযোগে ফারহানা সেই মোবাইলটা নিয়ে পালিয়ে যেতে থাকে, কারণ ওই মোবাইলের মধ্যেই সব কিছু আছে। কিন্তু সে ধরা পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ফারহানা তার চোখে পেপার স্প্রে মেরে পালিয়ে যায়। ফারহানা মোবাইলটা নিয়ে এক টেকনিশিয়ানের কাছে চলে আসে। সেখানে সে মোবাইলের লক খুলতে পারে, কিন্তু দেখে এই মোবাইলে নাকি কোনো প্রকার কল রেকর্ডিং বা কিছুই নেই। আসলে আকাশ ঘটনাটা সন্দেহ করে অনেক আগেই মোবাইল থেকে সব কল রেকর্ড অন্য এক জায়গায় সরিয়ে ফেলেছে। এবার আকাশ তাকে আরও বেশি বেশি ব্ল্যাকমেল করতে শুরু করে, কারণ আকাশ তার দুর্বলতা জানে। ফারহানা কখনোই পুলিশের কাছে যাবে না, কারণ এতদিনের কথাবার্তায় সে বুঝে গেছে যে সে কোন টাইপের মেয়ে, সে তার ফ্যামিলির কাছে কতটা দুর্বল। আর পুলিশের কাছে গেলে সব কিছু জানাজানি হয়ে যাবে, তাদের নামে খারাপ কথা রটবে। তাই সে ফারহানাকে তার সাথে আবারও দেখা করতে বলে। এই কারণে এবার বেশি কিছু চিন্তা না করেই তার ব্ল্যাকমেইলের শিকার হয়ে ফারহানা তার কথায় রাজি হয়, কারণ তার কাছে কিচ্ছু করার নেই। আকাশ তাকে ঠিকানা দেয়, আর সেই ঠিকানা অনুযায়ী ফারহানা আকাশের বাসায় যায়। আর এখানেই আকাশকে একটু স্পষ্টভাবে আমরা দেখতে পাই। গলার কণ্ঠস্বরের সাথে তার চেহারার কোনো মিল নেই, সম্পূর্ণ একটা সাইকোর মতো কথা বলে সে। এবার ফারহানাকে সে বাজেভাবে কথা বলতে শুরু করে। এরপর তার সাথে এখন কি করবে সব কিছু বলতে থাকে। বোঝাই যাচ্ছে লোকটা আসলেই কতটা মানসিক ভারসাম্যহীন। সেই জন্য ফারহানাকে সে এমন সব কথা বলছে যেগুলো কোনো ভিত্তি নেই। ফারহানাকে নাকি সে মনে প্রাণে ভালোবেসেছিল, আর তাকে নিয়েই সে নাকি মরতে চায়। তাই আগে তাকে মারবে, তারপর সে নিজে মরবে। এই ধরনের উদ্ভট সব কথা বলতে শুরু করে, যা শুনে ফারহানা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই তার দরজায় কেউ একজন নক করে। দরজা খুলতেই দেখা যায় সেখানে ফারহানার হাজব্যান্ড করিম দাঁড়িয়ে আছে, আর তার পেছনে সে পুলিশ নিয়ে এসেছে। মূলত আকাশ যেমনটা ভেবেছিল যে ফারহানা ভয় পেয়ে তার পরিবারকে কিচ্ছু বলবে না, এটা ছিল তার সবচেয়ে বড় ভুল। তাছাড়া সত্যি বলতে সে কোনো সাইকোপ্যাথ নয়, বরং মানসিক ভারসাম্যহীন একটা মানুষ। তাই এই কাজে সে অতটা প্রফেশনাল না, সেজন্য ফারহানা তাকে খুঁজে বের করতে পেরেছিল। গতকালকে ফারহানা করিমকে সব কিছু খুলে বলেছিল, সব কিছু স্বীকার করেছিল যে সে এখানে কি কাজ করে, আর ওখানে আকাশ নামের একটা লোকের সাথে সে কীভাবে ঝামেলায় পড়েছে। আর সেখানে করিম রিয়্যাক্ট না করে বরং ফারহানাকে সাপোর্টই করে, কারণ সে এখন বিপদে পড়েছে। ফারহানাকে নিয়ে এসে একজন ফিমেল ইন্সপেক্টরের সাথে কথা বলে, আর সেই ইন্সপেক্টরের কথায় ফারহানা তার সাথে এখানে দেখা করতে আসে। আর অবশেষে পুলিশ আকাশকে গ্রেপ্তার করে। তবে এইসব ঘটনায় ফারহানার বিরাট একটা শিক্ষা হয়ে গেল। তারপর অনেকগুলো দিন পার হয়ে যায়। এতদিন কাজ বন্ধ রেখে ফাইনালি ফারহানা সিদ্ধান্ত নিয়েছে সে আবারও তার জবে ফিরে যাবে। কিন্তু এবার সে আগের মতো ভুল করে না। যার সাথে সে কথা বলবে তাকে সে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করবে। কোনো প্রেম নয়, কোনো ভালোবাসা নয়। যদি কাজ না হয় তাহলে সেই ক্লায়েন্টকে বাদ দেবে। কিন্তু যাকে সে বুঝিয়ে শুনিয়ে ভুল থেকে বের করে আনতে পারবে, ডিপ্রেশন থেকে বের করে আনতে পারবে, তাকে বাঁচাতে পারলেই সে সাকসেসফুল। এরপর থেকে সে এই লক্ষ্য নিয়েই কাজ শুরু করে, আর এরকম একটা হ্যাপি এন্ডিং দেখিয়েই মুভিটা শেষ হয়ে যায়। সত্যি বলতে কি শুধু ভারতে নয়, আমাদের দেশেও মেয়েদের বাইরে গিয়ে কাজ করাটা
আরও বেশি খারাপ নজরে দেখা হয়। অবশ্যই এর পেছনেও কারণ আছে, যেটা আমরা এই মুভিতে দেখলাম। তাই আমি বলবো না যে মেয়েদের বাইরে বের হয়ে নিজেদের জন্য কাজ করাটা খারাপ, তবে আমি সবাইকে এই মেসেজটাই দিতে চাই, সুশীলভাবে আপনি যে কোনো কাজ করেন, সমস্যা নেই, কিন্তু যখনই আপনি আপনার পরিবারকে ভুলে গিয়ে নিজের হাজব্যান্ড অথবা নিজের বাবা মা ভাই বোনকে ভুলে গিয়ে ভুল পদক্ষেপ নেওয়ার চিন্তা করবেন, তখন যেন এই মুভিটার কথা আপনার মনে পড়ে। কারণ সিনেমাতে যা দেখানো হয়েছে, বাস্তব জীবনে এর চেয়েও বেশি কিছু হতে পারে। পুরো মুভিটা তো দেখলেন, আপনার মতামতটা কমেন্ট করে জানাবেন। মুভিটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।